কালচার একই আছে। আমি বহু আগে একটা লেখা লিখছিলাম শেখ হাসিনার বিএনপিতে এবং খালেদা জিয়ার আওয়ামী লীগে যোগদান। তো সেই লেখার মধ্যে আমি মিলাই দিলাম যে দুইজনই একরকম, যে যখন ক্ষমতায় আসবে তখন সে তারা এরকম করবে। এখন সেটার থেকে আমরা বদলাই নাই। নতুন যেটা বদলের একটা সম্ভাবনা ছিল, 28শে ফেব্রুয়ারিতে 1 বছর 4 মাস আগে নতুন যে দল জানাফা জাতীয় নাগরিক পার্টির জন্ম হইল, তাদেরকে নিয়ে মানুষের মধ্যে একটা আশাবাদ সৃষ্টি হয়েছিল। টকবগে রক্ত, বৈষম্য বিরোধী আন্দোলন, নতুন একটা কিছু করবে, ওল্ড হ্যাগাট পুরনো দুই দল আলীবাজার বাদ যাক। কিন্তু তারা এসে যাত্রাতেই এত অল্প সময়ের মধ্যে নিজেদেরকে জামাতের পকেটের মধ্যে যেভাবে সারেন্ডার করে দিল, তো অস্তিত্বের জন্য হোক কিংবা ভোট পাওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, সেই জন্য তাদের উপর যেটুক আশা ছিল সেটুক তো নাই। আমি বহু আগে 11-12 সালে বলছিলাম প্রয়োজন রাজনৈতিক তৃতীয় শক্তি, যে আমরা শেখ হাসিনা এবং খালেদা জিয়ার জগদ্দল পাথর থেকে মুক্তি চাই। সে তো 12-14 বছর আগে লেখা। তো ভাবলাম যে এরা আসছে হয়তো কিছু হবে, কিন্তু এরা যাত্রাতেই ক্ষমতার জন্য যে মোহাবিষ্ট হয়ে গেল এবং যে ক্যারিকেচার শুরু করলো, তাতে মানুষ যা বুঝার বুঝতেছে, মানুষ তো সচেতন। এইগুলো বলে কোনো আলটিমেটাম হবে না। 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে, 3 বছর 4 বছর যাওয়ার পরে দেখা যাবে কার মুরুদ কতটুকু কাকে কি ফেলে। এত সহজ নয়। যারা বদিউর রহমান, ফজলিগতা বাবুল, যেমনটি বদিউর রহমান বলছিল যে এখনো আসলে এক দল তিনি দেখতে পাচ্ছেন। বিএনপি এবং জামায়াতের মিত্রতার খবর তো আমরা সবাই জানি, সেই মিত্রতা কি এখনো রয়েছে? বন্ধনের কথা যদি জানতে চাই, সেটা কি অটুট রয়েছে এখনো? হ্যাঁ, ধন্যবাদ। আমি খুবই শঙ্কিত। এক পাশে আমার বড় ভাই, আমার আইডল বিতর্কের, আরেক পাশে আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং প্রাজ্ঞ মানুষ, এবং তাও এনবিআরের। বিইং অ্যান অ্যাকাউন্ট্যান্ট, আমি আমার সারা জীবন আমি হিসাবের কাজ করে। স্যার বোধহয় একটু এক পিসে বলেছেন, আর একটু যদি ওটা একটু ডিটেল বলতেন তাহলে ওটাতে আরও ভালো হতো, যেটা আমি শিওর উনিও এগ্রি করবেন। বিএনপি অবশ্যই বাংলাদেশ জামায়াতে ইসলামকে রাজনীতি করার জন্য সুযোগ দিয়েছে, এবং সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, এটাতে কোনো দ্বিধা নেই। কিন্তু আপনার বুঝতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শটা কি, দলটা কি। খুব ছোট্ট ভাষা আমরা যেটা বলি যে এইটা হচ্ছে আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট। সেটার মানে কি? সেটার মানে হচ্ছে আপনি যে মতবাদী নিয়ে আসেন না কেন, ইউ আর ওয়েলকাম টু পলিটিক্স, অ্যান্ড লেট দ্য ডু দ্য পলিটিক্স, and let the people choose who is better or who is best. So ওই জায়গা থেকে অবশ্যই এনেছেন। কিন্তু দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, সব বাদ দেন, অন্যান্য কোনো ডায়ালগ ডেজিগনেশন আমি বলতে যাচ্ছি না। উনি এ দেশের যে সময় থেকে জাসদ যখন 30 লক্ষ বলে ওরা, আমি জানি না 3 লক্ষ না কত, কিন্তু ব্যাপক হারে জাসদের কর্মীকে কিন্তু মারা হয়েছে ওই সময়। সেখান থেকে যখন সমস্ত পত্রিকাগুলো বন্ধ হয়ে গেল, কয়েকটা পত্রিকা ছাড়া, 4টা পত্রিকা ছাড়া, এবং যে সময় অন্যান্য সকল রাজনৈতিক দলকে ব্যান করা হলো, এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন আসলে উনি মার্শাল ল দিয়ে দীর্ঘদিন থাকেননি, কিন্তু উনি রাজনীতিকরণ করতে চেয়েছেন এবং একটা বাংলাদেশ জাতীয়তাবাদী একটা আদর্শ দিয়েছেন যে আমাদের জাতীয়তাবাদটা হওয়া উচিত বাংলাদেশি। এবং এই জায়গা থেকে উনি এই রাজনীতিতে জামাত এসেছে। আমি কনক্লুড করব, আর 1 মিনিট লাগবে। কিন্তু দেখুন, আমরা কিন্তু সবসময় মুক্তিযুদ্ধকে লালন করি, মুক্তিযুদ্ধ ধারণ করি। আমি নিজেও একজন মুক্তিযোদ্ধার সন্তান, আর আমি বিএনপি, কিন্তু আমার বাবা মুক্তিযোদ্ধা। আমার বাবা বলতেন জিয়াউর রহমান কিভাবে মুক্তিযুদ্ধে ওনার অংশগ্রহণ, ওনার নির্দেশনা, ওনার কথাবার্তা, একসাথে থাকা, কি স্বপ্ন দেখতেন এই মানুষটা। আমার বাবা তার কলিগ ছিলেন, ওই হিসেবে আমাদের বড় হয়ে ওঠা। আর আমাদের ছোটবেলায় কিশোর বয়সে তো আমাদের হিরো বা প্রাইমারি হাই স্কুলে হিরোকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেখান থেকে আসা। কিন্তু আমরা যখন ছাত্রদল, আমি পুরোপুরি না করলেও ছাত্রদলের সঙ্গেই ছিলাম, তুষার ভাই জানেন, এবং ওই সময়টাই বিএনপিও রাষ্ট্র ক্ষমতায়। কিন্তু আমরা কিন্তু শিবিরকে ধরে ধরে আমরা আইডেন্টিফাই করতাম, এটি শিবির, এই তুমি শিবির করো।
আমরা কিন্তু শিবির বিরোধী ছাত্রদল, ছাত্রদলের উত্থানও এইভাবেই, এবং সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, চিটাগং বিশ্ববিদ্যালয় বলেন, সেটাই হয়েছে। 4 দলীয় ঐক্য জোট হলো 90-এর পর, তাই নয় কি? এখান থেকে তো প্রশ্ন আসলো। এর আগে তো 86-তে তো হাসিনার সাথে এরশাদের সাথে তো নির্বাচনে গেছে জামাত ইসলামী, যান নাই? গেছেন তো, স্যার তো জানেন, নির্বাচনে গেছেন তো, বিএনপি তো যায় নাই 86-তে। তো আপনি কিন্তু সাথ দিলেন কয়েকবার কয়েকজনের সাথে, বিএনপির সাথে যেই 4 দলীয় ঐক্য জোটে আসলেন সমস্যা হলো। 96 উনিই বললেন একসাথে কি করেছেন, তো বেশিরভাগ দোষটা বিএনপির ঘাড়ে আসে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই সময়ে কি অবস্থা? কিন্তু বিগত সময়ে যে আমরা মাননীয় আমিরামি সংসদ প্রধানমন্ত্রী দেখেছি বা মহান একদলীয় শাসন জাতীয় ব্যবস্থা সংসদে দেখেছি, বলেছেন। সেখান থেকে পার্থক্য কতটা নির্ধারণ করা গেল? পার্থক্য জনগণকে নির্ধারণ করবে, এটা আমি আমার দলের অবস্থান আপনাকে বলতে পারি। আমাদের দলের অবস্থান একদম ক্লিয়ার। আমরা, ম্যাডাম খালেদা জিয়াও কিন্তু সবসময় বলতেন, আমরা এই যুদ্ধাপরাধীদের বিচার স্বচ্ছতা চাই, আন্তর্জাতিক সম্পন্ন বিচার চাই আমরা। তো আমরা এই যুদ্ধাপরাধীদের বিচার করা যাবে না, এটা কোনোদিনও কিন্তু বিএনপি বলেনি, এমন কোনো জায়গায় আপনি দেখাতে পারবেন না। তার মানে কি, আমরা চাই বাংলাদেশে মুক্তিযুদ্ধের আদর্শ থাকুক। মুক্তিযুদ্ধের আদর্শ কি? সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদাবোধ। মুক্তিযুদ্ধের আদর্শের কথা বলছেন, এখনো আপনি যে কোনো সময় বিচারের দাবির কথা বলছেন, তখন আবার যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব গ্রহণ করার বিষয়টি সাংঘর্ষিক হয়ে যায় কিনা? আমি আসছি ওটাতে। এই প্রশ্নটা আমি শেষ করি, এটা তো একটা ব্যাপক আদর্শিক প্রশ্ন, এই প্রশ্নটা এত শর্টে তো শেষ করা যাবে না। সেটা হচ্ছে যে আপনি যদি দেখে থাকেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্ট্যান্ড খুব ক্লিয়ার কিন্তু, যে আমরা কোনো গুপ্তদের রাজনীতি আমরা চাই না, প্রকাশ্য রাজনীতি আমরা চাই, এবং এটা উনি কিন্তু সংসদে বলেছেন। এবং আমাদের স্ট্যান্ড আপনি যে কোনো সময়ের অ্যানালাইসিসে যদি আসেন, 90 বলেন, এমনকি 86 বলেন, আপনি 2001 বলেন, আপনি 2008 বলেন, আজকে বলেন, বিএনপির চেয়ে যদি একটা মুক্তিযোদ্ধা অন্য কোনো রাজনৈতিক দলে বেশি থাকে, আমি বিএনপি করব না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সো আমাদের আদর্শের সাথে কোনোদিনও জামাতের আদর্শের মিল হয়নি, আগামী তো হবে না, ভবিষ্যতে হবে না, কিন্তু হ্যাঁ, তাদের রাজনীতি করার অধিকার আছে। ধন্যবাদ জানাচ্ছি ফজলুল বাবুল। ধন্যবাদ। ডক্টর আব্দুল নূর তুষার, বর্তমান সময়েও একটি অভিযোগ প্রায়শই শোনা যায় যে ত্রয়োদশ নির্বাচনেও ইঞ্জিনিয়ারিং হয়েছে। সরকার এবং বিরোধী দলের তরফ থেকে এই অভিযোগগুলো কিন্তু সামনে এসেছে, কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন যে আমরা বিগত সময়ে যে সংসদ দেখেছি, সংসদে একটি বিরোধী দল দেখেছি যাকে বলা হতো যে গৃহপালিত বিরোধী দল, সেই বাস্তবতা থেকে আমরা কতটুকু বেরোতে পেরেছি? এই যে বিরোধী দল বিভিন্ন সময়ে সরকারকে হুঁশিয়ারি দিচ্ছে, অনিবার্য বিপ্লবের কথা বলছে, আলটিমেটাম দিচ্ছে, সেগুলো কি লোক দেখানো বিরোধিতা কিনা? আমার কাছে এটা লোক দেখানো বিরোধিতা মনে হয় না। তবে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এখন যে বিরোধী দল আছে তার যা শক্তি, তার চেয়ে তার হুঙ্কারের জোর বা আওয়াজ বেশি। এই কারণে যে এই বিরোধী দলের পক্ষে আসলে এই মুহূর্তে সরকারের পতন ঘটানোর মতো কোনো কিছু করা সম্ভব না। এটা এই জন্য নয় যে তাদের সাংগঠনিক শক্তি কম, এটা এই জন্য যে তাদের বিভিন্ন কথা এবং কাজের মধ্যে যে পার্থক্য মানুষ দেখতে পেয়েছে, এবং তাদের বিভিন্ন কথা এবং কাজের মধ্যে যে অমিল দেখতে পেয়েছে, এই অমিলের কারণে আসলে মানুষ তারা ডাক দিলে এখন আর রাজপথে আসবে না। মানুষকে রাজপথে আনতে গেলে মানুষের দাবি দাওয়াকে পুঁজি করে রাজপথে আনতে হয়। আপনাকে ক্ষমতায় বসানোর জন্য মানুষ এসে প্রাণ দেয় না, মানুষ প্রাণ দেয় তার নিজের যে দাবি, নিজের যে চাওয়া, নিজের যে জীবনের উন্নয়ন, সেটার জন্য। আপনি লক্ষ্য করলে দেখবেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলনটি তৈরি হয়েছিল, এটা কেন হয়েছিল? ছেলেমেয়েরা চাকরি চায়, তারা মনে করছে যে কোটার কারণে তারা সুযোগ কম পাবে, তারা মনে করছে যে কোটা তাদের ন্যায্য অধিকার বা মেধার অধিকারকে কেড়ে নেবে। কিন্তু আমরা কি দেখলাম, এই মেধাবীদের যে নেতারা, তারা কেউ চাকরির জন্য ঘুরলো না, তারা ক্ষমতার জন্য গিয়ে লালায়িত হয়ে পড়লো এবং তারা ক্ষমতার আসনে গিয়ে বসে পড়লো। এদের মধ্যে একজনও কি তারা কোথাও চাকরি চেয়েছে? কোটার জন্য আন্দোলন করেছে, কিন্তু নিজেরা তো কোটা তুলেছে বা রেখেছে বা রাখে নাই, কিছুই করলো না। এমনকি এই যে সংসদীয় সদস্য হয়েছে, এখনো কিন্তু জুলাইয়ের আন্দোলনের দাবি দেওয়া নিয়ে কোনো কথা নাই। ওয়াশিং মেশিন চায়, ডিশওয়াশার চায়, গাড়ি চায়, অফিস চায়। তাহলে এই একই নেতৃত্ব যদি বলে যে এখন সরকারের পতন ঘটাও,
লোকজন গিয়ে তাদের পিছনে দাঁড়াবে, কারণ তারা জানে যে সরকারের পতন ঘটানোর একমাত্র কারণ হচ্ছে তারা ক্ষমতায় যেতে চায়। আমার মঙ্গল বা আপনার মঙ্গল বা ফজলে হুদা বাবুলের মঙ্গলের জন্য তো তারা কোনো কিছু করছে না। তাহলে জামায়াতের আমির কোন বিপ্লবের সম্ভাবনা দেখছেন? ওনার মনে মনে যে বিপ্লব উনি দেখেন, সারা জীবন দেখে এসেছেন, ওনারা তো বহু বছর ধরে একটা ইসলামী বিপ্লবের একটা স্বপ্ন দেখেন বা ইসলাম কায়েম হবে এরকম একটা কিছু দেখেন, কিন্তু এটা করতে গিয়ে তারা কি করেছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন। তাদের জোট থেকে ইসলামী আন্দোলন বের হয়ে গেছে কি অভিযোগে? যে তারা তাদের পুরনো যে কথা সেই কথার মধ্যে থাকছেন না, তারা একটা লিবারেলিজমের দিকে যাচ্ছেন। তার মানে দেখেন তাদেরই একটা অংশ বলছে যে তুমি আগে লিবারেল ছিল না, তুমি লিবারেল হওয়ার চেষ্টা করো কেন। আবার তারা বলছেন যে না আমরা লিবারেল ছিলাম, তোমরা আসলে আমাদেরকে ভুল বুঝেছো। কিন্তু এই কথাটা তো আমাদেরকে বুঝতে হবে যে তাদের দলের যে পুরনো স্লোগান সেটা তারা বিসর্জন দিয়েছেন না। আমি কিন্তু এক অর্থে তাদের কোনো রাজনীতির বিরোধিতা করছি না, কিন্তু জনগণ হিসেবে চিন্তা করে দেখেন, তারা বলতেন সৎ লোকের শাসন চাই, তারা বলতেন আল্লাহর আইন চাই, কিন্তু তারা কি এইবার তাদের ম্যানিফেস্টো বা কোথাও তারা এটা বলেছিলেন যে ক্ষমতায় গেলে তারা সেই আইন কায়েম করবেন? তারা কিন্তু বরং বিদেশি রাষ্ট্রদূতদের সাথে বিভিন্ন জায়গায় একটা ধারণা দিয়েছেন যে তারা এটা করবেন না, এবং যদি করেনও স্টেপ বাই স্টেপ করবেন, ধীরে ধীরে করবেন। তাহলে দেখেন আপনি কি আদর্শিকভাবে নিজেকে উন্নত করে পরে ক্ষমতায় যাবেন, নাকি আপনি ক্ষমতায় গিয়ে ধীরে ধীরে আপনার আদর্শ বাস্তবায়ন করবেন? কোনটা, ক্ষমতা আগে না আদর্শ আগে? যদি ইসলামের কথা বলেন তাহলে ইসলামে কিন্তু ক্ষমতা আগে ছিল না, আদর্শ আগে ছিল। আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে যারা প্রথম সময়ে যারা ইসলামের জন্য সংগ্রাম করছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে, তারা কি করেছিলেন? তারা প্রবল অত্যাচার সহ্য করেছেন, তারা হিজরত করেছেন, তারা মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছেন, তারা তাদের অধিকার চেয়েছেন, তারা পিলগ্রিমেজ করার জন্য চুক্তি করেছেন। এক পর্যায়ে যখন বারবার আক্রান্ত হচ্ছেন তখন তারা নিজেরা শক্তি সঞ্চয় করে তারা মক্কা অধিকার করেছেন। কিন্তু মক্কা অধিকার করেও দেখেন মক্কাতে নবীজি থাকেন নাই। তার মানে কি, ক্ষমতার প্রতি তো তার কোনো আগ্রহ ছিল না। ইসলামের মধ্যে কিন্তু ক্ষমতার প্রতি আগ্রহ এই জন্য থাকে না যে সকল মুসলিম মনে করে যে সকল ক্ষমতার মালিক তো আল্লাহ তাআলা। ফলে ক্ষমতা জিনিসটাকেও তারা মনে করেন যে আল্লাহ যাকে চান তাকে দেন, যাকে দেন না তাকে দেন না। এই কথা তো কোরআন শরীফও আছে। ফলে আপনি যখন ক্ষমতার রাজনীতি করবেন আর বলবেন তোমাকে আমি পতন ঘটিয়ে দিব, তো পতন ঘটাতে গেলে মানুষের দাবি দেওয়া, মানুষের মনের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করতে হবে রাজনীতিতে। আপনি বলেন এই যে সংসদে বিরোধী দল এই পর্যন্ত এসেছে, জনমানুষের কোনো দাবি দেওয়া বা কোনো কিছু নিয়ে তারা কোনো কথা বলেছে? তারা নিজেদের জন্য তারা বহু কিছু চায়। এই যে নিজেদের জন্য এত চাওয়া, তার মধ্যে আপনি বলেন সেখানে জনতার কোনো আগ্রহ আছে বা থাকবে? ফলে তারা যে বলছেন এইটা করলে সরকার পতন ঘটিয়ে দেবো, ওইটা করলে সরকার পতন ঘটিয়ে দিব, তারা কি ভাবছেন যে তারা বললেই সরকার পতন হবে? এটা হবে না আসলে। আগে তারা পেরেছেন কেন? দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসন কিংবা অন্যায় আচরণের কারণে মানুষের মনে পুঞ্জীভূত ক্ষোভ ছিল। মানুষের পকেটের টাকা চুরি করে নিয়ে যাবে ব্যাংক থেকে, মানুষের মনে ক্ষোভ ছিল। মানুষের মনে ক্ষোভ ছিল যে চোরদের কোনো শাস্তি হয় না। মানুষের মনে ক্ষোভ ছিল যে যারা সম্পদশালী তাদেরকে আরো সম্পদশালী করার জন্য ইপিজেড দিয়ে ইপিজেড এর যে ট্যাক্স স্ট্যাম্প ডিউটি সেটা মাফ করে দিচ্ছে। এইখানে তো এনবিআর এর চেয়ারম্যান সাহেব আছেন। এই যে এনবিআর এর স্ট্যাম্প ডিউটি মাফ করা হলো, যে এই জমির স্ট্যাম্প ডিউটি, এটা কার পকেট থেকে মাফ করা হলো? জনগণের পকেট থেকে। আপনি জনগণের সম্পত্তি, জমি তাকে দিলেন বরাদ্দ, আবার সেটার জন্য একটা ডিউটি দিবে ওইটাও মাফ করে দিলেন। তো বিনামূল্যে জনগণের সম্পত্তি দিয়ে দিলেন। পূর্বাঞ্চলে প্লট দিলেও তো রেজিস্ট্রি করতে গেলে একটা লোককে খরচ করতে হয়, অথচ 1000 একর জমি, 100 একর জমি দিয়ে দিচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন করার জন্য একটা শিল্প গোষ্ঠীকে, তাদের স্ট্যাম্প ডিউটি মাফ করে দিচ্ছে। মানুষ সেগুলো দেখে নাই, দেখেছে বলে মানুষ সেইগুলোর প্রতিবাদ করেছে। আজকে কোন ইস্যু নিয়ে ওনারা গিয়ে সরকার পতন ঘটাবেন? আমাকে ওয়াশিং মেশিন দেয় নাই, আমাকে গাড়ি দেয় নাই, আমাকে কি বলে উপজেলাতে অফিস বানায় দেয় নাই, এগুলোর দাবিতে মানুষ আসবে এখানে? এগুলোর জন্য তারা সংসদে গিয়েছিলেন। যে আওয়ামী লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে বিষয়টি নিয়ে। উনি আন্দোলনের আগে আওয়ামী লীগের নেতার নাম ধরে স্লোগান দিতেন। উনি আওয়ামী লীগের বিরুদ্ধে সমান লড়াই কি করে চালাবেন? তাহলে তো ওনাকে এখন জিয়াউর রহমানের নামে স্লোগান দিতে হবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে। কারণ জুলাই আন্দোলনের আগে উনি স্লোগান দিয়েছিলেন মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তাহলে এখন যদি উনি আন্দোলন করতে চান তাহলে আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে স্লোগান দিবেন, তারপরে উনি সমানভাবে আন্দোলন করবেন। তো সমান মানে তো আমরা সাধারণ জনগণ এইটা বুঝতে পারছি যে আগে যেটা করেছেন এখন আন্দোলন আবার ওইভাবে করবেন। এই যে প্রতারণামূলক স্লোগান দেওয়া, এইটার মধ্যেই তো সমান আন্দোলনের জায়গা লুকিয়ে আছে। ওনারা এসে কি বলেছিলেন রাজনীতিতে এসে? যে ওনারা কাউকে ক্ষমতায় বসানোর জন্য রাজনীতি করছেন না, ওনারা মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত কারোর সাথে যাবেন না। ওনারা কার সাথে গাঁটছড়া বেঁধেছেন, কোথায় কার পাশে গিয়ে বসেন? ওনাকে বিশ্বাস করা আর ধরেন ছায়াকে বিশ্বাস করা একই, মানে ছায়াকেও বিশ্বাস করা যে আমার ছায়া তো আমার নিজের, কিন্তু ওনাকে বিশ্বাস করা আর ধরেন আমি জানি না, মানে আমি এই মন্তব্যটা করতে চাই না। অন্তত আমি তাদের এই যে আন্দোলনের
যে প্রতিশ্রুতি আমরা সমানভাবে আন্দোলন করবো আওয়ামী লীগের মতে বিএনপির বিরুদ্ধে, আমি এটা বিশ্বাস করি না, ওনারা পারবেন না। আরেকটা হচ্ছে অতীতে এই কিছুদিন আগে যেহেতু ওনাদের আন্দোলনটা আমরা দেখেছি, ওনারা এখন যে কোনো স্লোগান দিলে সেটা মানুষ বিশ্বাস করবে না। আর আরেকটা জায়গা আমি একটু মনে করিয়ে দিতে চাই, আজকেই তো আমি দেখলাম স্টেটাস যে তাসনিম জারা একটা স্টেটাস দিয়েছেন, সামনের আসনে বসার জন্য এই কাজ করলেন। তো নিজের দলের ব্যক্তি কয়দিন আগে যারা একসাথে আন্দোলন করেছেন তারাই বলছেন সামনের আসনে বসার জন্য নিজেকে বিকিয়ে দিলেন। তো সামনে যখন উনি আন্দোলন করবেন জনগণ তো এই প্রশ্নই করবে যে সামনের আসন তো পেয়েছিলেন বিরোধী দলের এখানে বসে, আরো সামনের আসনে বসার জন্য আবার আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। যারা রক্ত দিয়েছে, যারা নিজেদের প্রাণ দিয়েছে, যে ছেলে মেয়েগুলি তাদের ডাকে এসে নিজেদেরকে বিলিয়ে দিল রাস্তার উপরে, তাদের জন্য ওনারা কি করেছেন, একটা জাদুঘর করে সেই জাদুঘরটা কি দিয়েছেন কাকে, মুস্তফা সরোয়ার ফারুকীর হাতে। তো মুস্তফা সরোয়ার ফারুকীর হাতে তারা যে এটা তুলে দিয়েছিলেন, মুস্তফা সরোয়ার ফারুকী কাদের সাথে ঘোরাফেরা করতো 17 বছর? তো ওনারা তো জুলাই আন্দোলনে জুলাই জাদুঘরটাকেও ঠিক মতো করতে পারেন নাই এই কয়েক মাসে। ওনারা করবেন হচ্ছে দেশ উদ্ধার। আমি এটা করতে পারেন হয়তো, কিন্তু ওনাদেরকে একটা ভালো প্রশিক্ষণের ভিতর দিয়ে যেতে হবে। আমি মনে করি যে তাদের উচিত আরো মানে রাজনৈতিক ভাবে আরো কমিটমেন্ট যেগুলি দেন সেগুলি রক্ষা করা। অন্তত তাসনিম জারাকে উনি যদি বোঝাইতে পারেন আমি খুশি হব। ধন্যবাদ জানাচ্ছি। ফজলুল বাবুল, সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে এমন অভিযোগ করেছেন জামায়াত আমির। তিনি আরো বলেছেন বর্তমানে সরকারি দলের লোকদের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখল বাণিজ্য মারাত্মক আকার ধারণ করেছে, ঘুষ দুর্নীতি চলছে অবাধে। কি বলবেন এই অভিযোগের বিষয়ে? জি ধন্যবাদ। আমরা একদলীয়র দিকে যাচ্ছি, তো ওনারা তো রাজনীতি করছেন জামাত ইসলাম, তাই না? তাহলে ওনারা কি আওয়ামী লীগকে আমন্ত্রণ জানাইতে বলতেছেন নাকি? আমি এটা ক্লিয়ার না, কারণ এখন তো সবাই রাজনীতি করছেন, তাই তো ওনাদের ইচ্ছে। ওনারা এমনকি প্রথম দিনের সংসদে ওনারা ওয়াক আউট করলেন, বডি ল্যাঙ্গুয়েজগুলো তো আমরা দেখেছি, যুদ্ধাংদেহী একটা অ্যাটিটিউড। আমি তো অবাক, নতুন পার্লামেন্ট মেম্বার, রাজনীতি করব, বিতর্ক হবে, তর্ক হবে, যুক্তি হবে, পাল্টা যুক্তি হবে। আমি দেখলাম কি একটা শারীরিক অ্যাটিটিউড দেখলাম সেখানে, যে আমরা যুদ্ধে এসেছি। তারপর কি দেখলাম, প্রত্যেকটা বিভাগীয় সম্মেলন। কে না জানে যে বিএনপি এবং আওয়ামী লীগ এটা রাজনীতির মাঠে দীর্ঘদিনের প্রতিপক্ষ, রাইট? এই বিএনপি যখন 91 ক্ষমতায় আসলেন, শেখ হাসিনা ওয়াজেদ কিন্তু বলছিলেন যে একদিনও শান্তিতে থাকতে দেব না। কিন্তু তারপরও আমি দেখিনি 1-1.5 বছরের মধ্যে উনি কোনো মানে এরকম কোনো সমাবেশ দিয়েছে। কুলিং পিরিয়ড থাক বলে তো একটা কথা আছে। একটা দল 3 মাসের মধ্যে বাজেট দিয়েছে, একটা স্বাধীন সার্বভৌম পার্লামেন্ট আছে, সেখানে এসে কথা বলুক, রাস্তায় চলে গেছে। এরপরে কি ওনারা বলতেছেন যে বিচার নিশ্চিত করুন, না হলে যাওয়ার রাস্তা ঠিক করুন। আমি আরেকজনকে দেখলাম, ওনাকে আমি রাস্তায় কম দেখেছি, ওনাকে ওই 5ই আগস্টের পর ইউটিউবে বা আপনারা টকশোতে ডাকতেন কেন জানি না, হাত পা ছুঁড়ে ছেড়ে কথা বলতেন। উনিও বিপ্লবের স্বপ্ন দেখেন। জনগণ বুঝিয়ে দিয়েছে যে হোয়াট ইজ ডেমোক্রেসি। উনিও ইলেকশন করেন। বিরোধী দল বারবার উনি আবার দেখলাম উনি বললেন কেন নগ্ন দলীয়করণের অভিযোগ করছে, যেমনটি জামায়াত আমির বলেছেন যে সরকার দেশের শিক্ষা, আমি এটা একটু কনক্লুড করি। এই যে এরা যারা এরা, আমি একটু শেষ করি, আগেরটা আমি পরেরটা শুনছি না আপনারটা। ওনাদের মেইন এজেন্ডা হচ্ছে যে বিপ্লব করবে ওনারা। ওনাদের মতাদর্শ, একটা ফ্যাসিস্টের তো একটা চরিত্র আছে। ফ্যাসিস্ট কি? ফ্যাসিস্ট হচ্ছে আমি যেটা বিশ্বাস করি এইটাই কারেক্ট, বাকি সবাই এখানে ভুল। ভেরি সিম্পল কথা। তো তাদের অ্যাটিটিউড কিন্তু ঠিক ওই রকমই। এখন ওনারা যদি এইভাবে রাস্তায় যান, জনগণ ওনাদেরকে এই 12ই ফেব্রুয়ারিতে যেরকম বুঝিয়ে দিয়েছেন আগামীতেও দিবেন। এখন আপনার দ্বিতীয় প্রশ্ন বলেন। যেমনটি তারা বলছে যে সরকার শিক্ষা, অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং প্রশাসনিক ব্যবস্থা থেকে শুরু করে প্রতিটি স্তরে নগ্ন দলীয়করণ শুরু করেছে। ঠিক বলেছেন ওনারা, একদম ঠিক বলেছেন। কেন বলছি জানেন? কারণ ওনারা যত কথা বলেন এরকম একদম ঠিক কথাই বলেন। সেটি কিরকম? সরকার দলীয় সরকার, তো সরকার তো নির্দলীয় না, একটা রাজনৈতিক দলের। এই দলের একটা ম্যানিফেস্টো আছে, নির্বাচনী ম্যানিফেস্টো আছে, তার একটা দলের নিজস্ব দলীয় গঠনতন্ত্র আছে,
তাকে তার ভীষণ মিশন এগুলা ইমপ্লিমেন্ট করবার জন্য তার নিজস্ব মতাদর্শের লোক লাগবে, দলীয় লোকজন বসাবে, এটাই স্বাভাবিক। তবে উনি যেভাবে বলেছেন এভাবে নয়। এখন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এখন বলতে পারেন হ্যাঁ ভিসি বসেছে বিএনপি পন্থী, কিন্তু উনি তো বিএনপির কেউ না। একে আজাদ চৌধুরী আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন, তাই না সম্পর্কে আমি বলছি। কাজেই আমরা হয়তো, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা তো আর ওই জামাতে ইসলামের শিক্ষা ব্যবস্থা হবে না, সো আমার আইডিওলজির লোকই তো সেখানে বসবে। এক, দুই, আমরা কি পুলিশ নিয়োগে কি বিএনপির লোকজন নিচ্ছি? আমরা কি ব্যুরোক্র্যাটদের বেছে বেছে পদায়ন করতে পারি? এইটার ক্ষমতা ওই মন্ত্রীর আছে, কারণ তাকে জবাবদিহি করতে হবে। কিন্তু যখন আমি লোক রিক্রুট করছি, আমি কি দলীয় বিবেচনায় নিচ্ছি সেই লোকটা? আমি যখন শিক্ষককে, আমাদের তো নির্দেশনা দেওয়া হয়েছে প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসায়, আমার এখানে তো প্রায় 300-400টা প্রতিষ্ঠান, আমার কথা একটাই ছিল যে কোনো রাজনৈতিক আধিপত্য থাকবে না। ধন্যবাদ জানাচ্ছি ফজলে হুদা বাবুল। এরপরে লাস্ট লাইনটা আমি বলে নিই, সেটা হচ্ছে যে যেটা ওনারা বলছেন না দুর্নীতির কথা, এটা ওনাদের মুখস্থ ডায়লগ। ধন্যবাদ জানাচ্ছি জনাব মতিউর আর রহমান। চাঁদাবাজির ডায়লগও ওনাদের মুখস্থ, কারণ ওনারা বরঞ্চ কোথায় কি করেছেন এখন এগুলো এক পক্ষ আরেক পক্ষ চলে আসে। জি, ধন্যবাদ এগুলা জানাচ্ছি। এইসব ঘটনা বললে মানুষের জনপ্রিয়তা, সস্তা জনপ্রিয়তা পাওয়া যায়। জনাব মতিউর রহমান, একদিকে বিরোধী দল বলছে যে সরকার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছে, অন্যদিকে আবার সরকার বলছে যে বিরোধী দলের মধ্যে ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে। রাজনৈতিক বাস্তবতা কি বার্তা দিচ্ছে? আপনার এমপি সাহেব আমার বক্তব্য নিয়ে বললেন যে এক পেশে বক্তব্য, ওটা একটু বলে রাখি। আমার একটা দুর্ভাগ্য হইল যে অনেক সরকারের আন্ডারে চাকরি করলাম, তো শুধু বঙ্গবন্ধু সরকারটা পাইনি আমি। তারপর জিয়াউর রহমান সাহেবের দিয়ে শুরু তো দেখলাম, যার যেটা পছন্দ হয় দলীয় রাজনীতি তারা তখন বলে যে এই মনা। স্বাস্থ্যমন্ত্রী যখন সালাউদ্দিন ইউসুফ ছিলেন, তিনি আমার বলতে যে আমি বিএনপি করি। কারণটা কি? ছাত্রলীগের ফান্ডা গুন্ডাদের একটা টেন্ডার দেই নাই, বোকাস টেন্ডার। তাও আমি প্রথম নিয়ম মাফিক প্রসেস করে দিয়েছিলাম। আমি তো ক্ষুদ্র ডেপুটি সেক্রেটারি মোহাম্মদ আলী সাহেব সই করলেন, প্রতিমন্ত্রী ডাক্তার আমানুল্লাহ। তো ওখানে যাওয়ার পরে প্রতিমন্ত্রী বলল যে এটা স্টেজ ম্যানেজ তদন্ত করো। আমাকে তদন্তের দায়িত্ব দেওয়ার পর খুঁজে দেখলাম যে এটা কিচ্ছুই নাই। ওরা খেপে গেল, সালাউদ্দিন ইসলাম ভর্তি দেয় না, বলে যে এটা বিএনপি করে। আবার খন্দকার মোশাররফ যখন পরে যাইয়া স্বাস্থ্যমন্ত্রী হইল, ফজলুর রহমান সাহেব সেক্রেটারি, তখন ফজলুর রহমান সাহেব আমার বলতেছে ওরা আপনার পিছনে লাগছে কেন? আমি স্যার ওরা কারা কয় সেটা বলবো না, তবে আপনি তো নাকি আওয়ামীপন্থী। খন্দকার ডক্টর খন্দকার মোশাররফ স্বাস্থ্য, আমি আওয়ামীপন্থী, সালাউদ্দিন ইউসুফ বিএনপি কইয়া বাইর করে। তো যে যা পারে বলে, এক পেশে যখন ভালো লাগবে না এক পেশে বলবেন। আমার 3টা বই আছে, আর কিছুই তো পারবো না। একটা আত্মজীবনী ডুমুরিয়া থেকে সচিবালয়, একটা 7টা বইয়ের একটা কালেকশন সরকারি চাকরিতে আমার অনুভূতি সমগ্র সিরিজ বই। এর মধ্যে 7 নম্বর বইটা হইল কিছু রাজনীতি কিছু বাজনীতি তত্ত্বাবধায়ক আমল নিয়ে। আর সর্বশেষ চেতনায় বুদবুদ 2 খণ্ডে কলামগুলো আছে। আমি যেগুলো লিখছি তার বাইরে কথা বলতেছি না, মূল্যায়ন আছে 3 শ্রেণীর জন্য। আপনারা পড়বেন না হয়তো, রাজনীতিবিদ জ্ঞানী মানুষ, যারা আমার অনুজ আছে তারা পড়বে, রেডিমেড আমার অভিজ্ঞতাটা পাবে। যারা গবেষণা করবে তাদের জন্য ওই পিরিয়ডের জন্য এটা দরকার হবে। আর রাজনীতিবিদরা যদি দেখতে চান চাল টাল পাবেন। এখন যেটা বললেন, এটা রাজনীতিতে ম্যাকিয়াভেলি সবসময় জিন্দাবাদ থাকে, এটা যিনি আসেন। কারণ জিয়াউর রহমান প্রথম রাজনীতিতে আসা, ক্যান্টনমেন্ট থেকে এসে বলছিল না যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ানস, বলছিল না রাজনীতিবিদদের জন্য রাজনীতিকে আমি কঠিন করে দেব। তো এখন তার সেই দলই তো উত্তরসূরি তার ছেলে আসছেন। তো রাজনীতিতে কঠিন করতে চাইলে কঠিন হয় না, রাজনীতি তার নিজের গতিতে চলে। কিন্তু বর্তমান রাজনীতিতে দলীয়করণের বাস্তবতা অস্বীকার দাঁড়িয়ে যে বিকল্প রাজনীতির কথা আপনি বলেছিলেন, সেই বিকল্প রাজনীতি কি আপনি তৈরি করতে পেরেছেন? নেপালের গণঅভ্যুত্থানের পরে সেখানকার তরুণরা ক্ষমতায় বসেছে, আর আমাদের তরুণদের দেখলে পাড়া মহল্লায় অনেক জায়গায় তারা মানুষ ঘরের দরজা আটকায় বা উকি দেয়, তা না হলে মপ করে ঘরের মধ্যে ঢুকবে, চাঁদা আদায় করবে।
তো এই যে স্পেসটা তৈরি করার দায়টা তো আমি মনে করি যে জুলাইয়ের পক্ষের যারা তাদের। শরীফ ভাই, আপনার কাছে আমি আবারও আসবো। আমি রাজ্জাকি ভাইয়ের কাছে আসছি, কিন্তু তার আগে আমি তথ্য উপদেষ্টার বক্তব্য একটু উল্লেখ করতে চাই আলোচনা যাওয়ার আগে। আমাদের সবার মেমোরি শেষ হয়ে যাওয়ার পর কোনো একদিন আওয়ামী লীগ বড় গলা করে কথা বলতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেছেন, আন্দোলন করতে নৈতিক সাহস লাগে, আর একটা কথা বলি না, চোরের মায়ের বড় গলা, মানে আওয়ামী লীগের বড় গলা হতে এখনো অনেক সময়ের ব্যাপার। এর পাশাপাশি আরেকটি কথা তিনি বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত দেবে আসলে আদালত, সেটি কোনো ব্যক্তির ইচ্ছায় হবে না। যদি ওনার কথা দিয়ে শুরু করি যে নৈতিকতার মধ্যে থাকতে হলে আপনি নৈতিক সাহস পাবেন, এটা কিন্তু শুধু আওয়ামী লীগের জন্য না, সবার জন্যই প্রযোজ্য। আপনি যদি নৈতিকতার ভিতরে না থাকেন, আপনি নৈতিকতা দেখাতে পারবেন না। আবার উনি বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দায়িত্বটা আইসিটির, মানে কোর্টের। এটা তো ঠিক আছে, ওই আইন সংশোধন করা হয়েছে, বাতিল করবে কিনা, দল নিষিদ্ধ করবে কিনা কোর্ট ডিসাইড করবে। এটা তো এই মুহূর্তে এটার সাথে রিলেভেন্ট না, প্রাসঙ্গিক না। আপনার দল নিষিদ্ধ হয় নাই, পরিষ্কার, আজকে পর্যন্ত দল পরিষ্কার আছে। ওনরাই আবার বলছেন আওয়ামী লীগ কিন্তু স্থানীয় নির্বাচনে নির্বাচন করতে পারবেন, বলছে তো। যাদের বিরুদ্ধে অভিযোগ নেই, শর্ত সাপেক্ষে যাদের বিরুদ্ধে অভিযোগ নেই তো ভেক্টর, যাদের বিরুদ্ধে অভিযোগ নেই তারা বাদে 50,000 লোকের বিরুদ্ধে অভিযোগ আছে। আওয়ামী লীগ তো 50,000 না। সুতরাং আপনি বৈধ করে দিচ্ছেন, একদিকে তার কার্যক্রম নিষিদ্ধ। আপনার তো আরেকটা দিক বলার দরকার নাই, কারণ স্থানীয় সরকার নির্বাচন তো হবে প্রতীক ছাড়া। তা প্রতীক ছাড়া নির্বাচনে যে মনে হয় সে হোক, আপনার বলার দরকারটা কি? ইউ আর ক্রিয়েটিং প্রবলেম, আর ইউ আর গিভিং একটা মেসেজ দিচ্ছেন, করো নির্বাচন। এটা তো দুই দিকে খেলা বলে এটাকে। এটা নৈতিকতার ভিতরে পড়ে না। যেই নৈতিকতা উনি বললেন, ওনারও নৈতিকতার মধ্যে পড়ে না। আমি মনে করি এটা অতিরঞ্জিত বাড়াবাড়ি কথা ওনার। আপনি ওয়েলকাম করবেন কেন তাদেরকে? যে যারা, আপনি যখন প্রতীক থাকবে না তখন তো কে করে না করে। এখন ওবায়দুল কাদের সাহেব যদি এসে উপজেলায় নির্বাচন করে তাহলে তো সবাই চিনবে তারে, তাই না? কিন্তু ওবায়দুল কাদের বিহীন যারা, যাদেরকে শরীফ ভাই চেনে না, বলুক না শরীফ ভাই কয়জন আওয়ামী লীগের লোকরে চেনে? সারা বাংলাদেশে 500 লোকের চেনেন, কথার কথা। সুতরাং সে যদি প্রতীক ছাড়া দাঁড়াক, এটা তো আমার বলার দরকার নাই। আচ্ছা, এইবার আসেন আপনি আওয়ামী লীগ মাঠে নামতে পারবে কিনা, বা কি বললেন বড় গলা, আওয়ামী লীগের বড় গলা হতে আচ্ছা, অনেক সময় লাগবে। একটা জিনিস মাথায় রাখেন যে এই আওয়ামী লীগের জন্ম যখন হয় 49 সালে, এবার বোধহয় তার 77তম জন্মবার্ষিকী। যখন জন্ম হয় তখন কিন্তু পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নাম ছিল, আর তখন ক্ষমতায় ছিল পাকিস্তানের মুসলিম লীগ, তাই না শরীফ ভাই? আমি যদি ভুল না করি। সেখানে আমাদের বৈষম্য নিয়ে লড়াই হইল। ইনফ্যাক্ট লড়াইটা হলো বৈষম্য, পক্ষপাতিত্ব। যেমন আমার দেশ থেকে নিউজ প্রিন্টের এই পাট টাট সব যাইতো, এরপরে যে কাগজটা তৈরি হয়ে আসতো আমরা অনেক বেশি দাম দিয়ে কিনতাম। মানে এরকম বৈষম্য, বিভিন্ন বিষয়ে বৈষম্য ছিল নাকি শরীফ ভাই? বৈষম্যগুলো ছিল। সেই বৈষম্য থেকে আমাদের আন্দোলন শুরু। সেখান থেকে একটা পার্টি হইল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। এটার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ভাসানী সাহেব। সময়ের ব্যবধানে শর্টকাট বলি, এত বড় লম্বা ইতিহাসের কারণ নেই এখানে। শর্টকাটে চলে আসলো আওয়ামী বাদ দিয়ে, আরে মুসলিমটা শব্দটা বাদ দিয়ে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। স্বাধীনতার পর তার নাম হইল বাংলাদেশ আওয়ামী লীগ। এই হলো তার পট পরিবর্তন। এখন দেখেন, বৈষম্যের বিরুদ্ধে তাদের আন্দোলন ছিল, সেই আন্দোলনটাকে কেন্দ্র করে গুলিও খাইছে এই দেশের মানুষ। গুলি বুকে এই দেশ বলবো না, তখন পূর্ব পাকিস্তানের লোক গুলি টুলি খাইয়ে শেষ পর্যন্ত আমরা ভূখণ্ড ভাগ করে ফেললাম, আমরা স্বাধীনতা নিলাম। তখন যারা বিরোধিতা করছিল তারাই আজকের জামাত, ঐতিহাসিকভাবে তারা। সেই ব্যক্তিগুলা নাই, বাট সেটা বলছি। তাহলে তারপরে 75 সালে সপরিবারে নিহত হইলেন শেখ হাসিনা, আরে শেখ হাসিনার পরিবারের সবাই। এই শেখ হাসিনা তারপরে সময়ের ব্যবধানে আবার আসলেন 2000 সম্ভবত 21 বছর পরে ক্ষমতায় আসলেন। আর 76 সালে না 81 সালে দেশে আসলেন। আচ্ছা, আপনি আমারে বলেন তো, রাজনীতি একটা তপ্ত আগুন। আমি আগুনের কুণ্ডি আমি বারবার বলি। শেখ হাসিনা তো এখানে আসার পরে তার অন্য সাইডে আমি যাব না, আমি বলছি রাজনীতি কত নির্মম খেলা।
সে কিন্তু ওই যে তখন যে যুদ্ধ করার সময় যারা আমাদের বিরোধিতা করছিল তাদেরকে ছাড়ে নাই তো যতটুক পারছে। আবার বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধও নিয়েছেন। এটা কেন বলছি আমি, রাজনীতি খুব নির্মম হাতে দমন করতে হয়, মানে আপনাকে কঠিন হইতে হবে, জায়গাটাই কঠিন। এখানে আপনি কেউ সাইড দিবে না। ঠিক আপনি তখন ক্ষমতায় এসে আপনি যদি সফট কর্নারে, তারপর তার লম্বা সময় পাড়ি দিল, কত চড়াই উচ্চাই, আয়নাঘর বানাইলেন, লোক হত্যা করলেন, গুম করলেন, ইত্যাদি ইত্যাদি। আমি সেটা নিয়ে সমালোচনা করতেছি না, আলোচনাও করতেছি না, কারণ আমার রাষ্ট্র কী করতে তাই তো আমি দেখতেছি। আমরা বললে লাভটা কি? কিন্তু প্রশ্ন হচ্ছে এটা করার পর একটা সময় এসে কিন্তু আমরা একটা বার্তা পাইলাম, আজকে যারা ক্ষমতা তারা কি বললেন, আমরা প্রতিহিংসার রাজনীতি করব না। এই যে প্রতিহিংসার রাজনীতি করবেন না, ইটস এ সফট টোন টু আওয়ামী লীগ। কারণ এই 16 বছরের কর্মকাণ্ড তো আওয়ামী লীগই ঘটাইছে। তা আপনি যখন বলবেন যে আমরা প্রতিহিংসার রাজনীতি করব না, ফাইন, আমি আমার প্রতিহিংসার রাজনীতি না করতে পারি, কিন্তু অন্য যারা ভিকটিম হয়েছে নানান কারণে, আমরা তো মায়ের ডাকের ব্যাপারটাও তো জানি। মায়ের ডাক যারা আসছিল তারা তো কোনো রাজনীতিবিদ না, তারা তাদের সন্তান হারানোর বেদনা নিয়ে আসছে, সন্তান গুম হওয়ার বেদনা নিয়ে আসছে। তো আপনি যখন বলবেন রাজনীতি যে করতে চায় না, মানুষ যে কত মোহর মধ্যে থাকে, আপনি ইলিয়াস আলী গুম হয়েছে, তার ওয়াইফ কিন্তু পার্লামেন্টে আছে। মতিউর রহমান নিজামীর ছেলে বোধহয় আরমান নাকি কাশেম, মীর কাশেমের সাহেবের ছেলে আরমান। মীর কাশেম সাহেব মৃত্যুদণ্ড প্রাপ্ত, আরমান নাকি আয়নাঘরে ছিল, অথচ তাদের প্রেজেন্সেই কিন্তু গুম অধ্যাদেশটাকে আইনি রূপ দেয় নাই, বাতিল করা হয়েছে। তারা কিন্তু নির্বিকার। এটার মানে হচ্ছে মানুষের লোভ মোহ সব ভুলে যায়। কেন কথাটা স্বাভাবিকভাবে কই, আপনাদেরকে তো টাচ করে নাই। এবং আপনি দেখেন একটা দল যখন ক্ষমতা থেকে চলে যায়, আমরা শরীফ ভাই আলোচনা করতেছি, আমরা আলোচনা করতেছি, একটা দল চলে যেতে পারে রাজনীতির থেকে, ক্ষমতা আজকে আপনি আছেন কালকে, কিন্তু তার এমন কোনো দল পাই না যার শুধু আদর্শ নিয়ে আমরা আলোচনা করতে পারি, যে ওই দলটার এই আদর্শ, শুধু আদর্শের উপরেই থাকবো এবং তার মতো দলের ক্ষমতা আসা উচিত। আমরা কিন্তু এইভাবে একটা দল খুঁজে পাচ্ছি না, মুখে যাই বলি না কেন। এই যে পাচ্ছি না, এটার মানে হচ্ছে দেশে রাজনীতি নাই, দেশে আছে ক্ষমতায় যাব। নাহলে রাজনীতি যদি থাকে আপনার আলোচনা থাকবে না কেন? রাজনীতি থাকলে আলোচনা থাকবে না কেন? এখনো তো শেরে বাংলার আলোচনা করি, এখনো মাওলানা ভাসানীর আলোচনা করি, এখনো বেগম রোকেয়ার আলোচনা করি, এখনো কবি নজরুল ইসলামের আলোচনা করি। তারা তো রাজনীতি করে গেছে। রাজনীতি মানে ক্ষমতায় যাওয়া না। আর যে রাজনীতি ক্ষমতায় যাওয়া, তাদের কোনো আদর্শ আলোচনার ইতিহাস থাকে না। এই যে বলতেছে আমরা প্রতিহিংসার রাজনীতি করব না, এটা কি, এটার জন্য কি আমাকে আওয়ামী লীগ এই ক্ষমতাসীন দলরে একবারও মহাপুরুষ ভাববে বলে আপনি মনে করেন? আচ্ছা, যদি তাদেরকে মহাপুরুষ ভাবে, প্রতিহিংসার রাজনীতি করব না, সেটাও তো তাকে আহ্বান করার সহায়ক। যেমন মহাপুরুষ, আমরা নামলে কিছু হবে না। কিংবা উল্টাটা যদি ভাবেন, যদি ভাবে যে এরা মহাপুরুষ হয়েছে কি, আমাদেরকে ভয় পায় নাকি, তাও তো মাঠে নামতে পারে। শরীফ ভাই যে একটা কথা বললো, এত আপনি আজকে 23শে জুন চট করে এদেরকে নামায় দেওয়ার মতো কি ঘটনা ঘটছে, আপনারা স্ট্যান্ড বাই থাকতে পারতেন। পুলিশ যদি ব্যর্থ হইতো দেখতেন। অথচ এর পাশাপাশি যদি বক্তব্য এইটা আসে, আওয়ামী লীগ নিষিদ্ধ করবে কোর্ট, তার মানে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই, আবার স্থানীয় নির্বাচনে আপনি ইলেকশন করতে পারবেন প্রতীকবিহীন। আপনি কতগুলা বার্তা দেখেন না। 3 নম্বর আসেন, প্রতিহিংসার রাজনীতি করব না, সবই তো তাদের ফেভারে। এই সব কথাগুলোই তো তাদের পক্ষে যায়। আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই, কার্যক্রম নিষিদ্ধ, আবার সরকার পক্ষ বলছে আপনার স্থানীয় নির্বাচন করতে পারবেন প্রতীকবিহীন। হ্যাঁ, আনসার বিজিবি যাদেরকে নামাইলেন, এরা তো 16 বছর পুরানো। এই সরকার আসার পর বা ইউনূস সরকার আসার পর আর্মি, আনসার, কোথাও কিছু রিক্রুটমেন্ট হয়েছে? আমি কথার কথা বলছি, তো সেই পুরনোই তো। এখন যদি 2 দল মারামারি করে, কথার কথা বলছি, 2 দল যদি মারামারি করে, ওরা যাবে কোথায়? এই বিজিবি, আনসার, এটা তো সেই আওয়ামী লীগের। আবার তাদের জন্য নির্বাচন নিষিদ্ধ না, স্থানীয় নির্বাচন সামনে আসেই তো। স্থানীয় নির্বাচন যদি নিষিদ্ধ না হয়, আমি প্রচার করব না কেন? নির্বাচন মানেই তো প্রচারণা। আপনি তো আমাকে নির্বাচন, আমি তো নৌকার স্লোগান নিয়ে নামবো না, আমি দলবাইন্দা নামবো নির্বাচনে, অমুকরে ভোট দিন। বিষয়গুলো কি? এটা কি ভীতু তারা, না মহাপুরুষ হইতেছেন? আপনি মহাপুরুষ হন,
আর ভীতু হন, দুইটা সুবিধাই আওয়ামী লীগ পাবে, খুব পরিষ্কার। এইবার আসেন, দুইটাই বলছেন যে ভীতু হলেও সুবিধা পাবে, মহাপুরুষ হলেও মহাপুরুষ হলে আমার কিছু বলবে না। আমি যদি বলতেছি না আমি প্রতিহিংসার রাজনীতি করব না, আমরা এটা চাই না, তাহলে প্রতিহিংসার রাজনীতি না কেন? আপনার 16 বছর সমস্ত কর্মকাণ্ড প্রতিটারই তো আইনি বিচার হয়, প্রতিটার তো আইনি বিচার হয়। আপনি একটা দেশের বিডিআর হত্যা হয়েছে 57 জন আভ্যন্তরীণভাবে, এই দেশটার সার্বভৌমত্ব তো নাই, মানে ইন্টারনাল সার্বভৌমত্ব নাই। আবার যদি ধরেন এক্সটার্নাল রোহিঙ্গা ঢুকছে 10 লাখ, তাহলে আপনি যদি আর্মির রোলটা আনেন, দেশের ইন্টারনাল সার্বভৌমত্ব এক্সটার্নাল সার্বভৌমত্ব যদি ধরেন, তাহলে এটার দায়িত্ব কার? আর্মি, ফাইনালি আর্মি। আচ্ছা, তাহলে 57টা অফিসার মারা গেল, আমরা আমাদের প্রোটেকশনে ব্যর্থ। আমাদের কাছে কি সিগন্যাল ছিল না? আমার তো জানতে হবে, বুঝতে হবে আমি ব্যর্থ। আবার সমস্ত জিওসি, জেনারেল অফিসার কমান্ডিং বলা হয় ক্যান্টনমেন্টে, যার যার এরিয়াকে বলা হয় ওটা তার এরিয়া, জিওসি এরিয়া কমান্ডার। তো সমস্ত জিওসির প্রত্যেকের আলাদা আলাদা ম্যাপটা যদি একত্র করেন, তাহলে সেটা হবে বাংলাদেশ। তাহলে রোহিঙ্গা যখন ঢুকতেছিল ওটাও কোনো জিওসির ম্যাপের মধ্যে আছে। তাহলে আমরা করলাম কি? পাশাপাশি আপনি এখন লেটেস্ট ইন্টারনাল আসেন, লেটেস্ট ইন্টারনাল আসলে আমরা বহু বিষয়ই তদন্ত করি। যেমন ধরেন সম্প্রতি কথা আসছে যে মায়ের ডাকের কথা বললাম। আচ্ছা, এই যে একটা সম্প্রতি হয়েছে যে বাংলাদেশে একটা হিন্দু প্রদেশ বানানো হবে, প্রয়োজনে সব হিন্দু একত্রিত হবে। আপনি যেই বলুক না কেন, আপনি যদি স্বাধীন রাষ্ট্রের ভিতরে জিনিসটা চিন্তা করেন, রাষ্ট্রদ্রোহী হয়েছে আমি বলবো না, যে রাষ্ট্রদ্রোহী এই মুহূর্তে হয়ে গেছে ধরে নিলাম, কিন্তু আপনি যদি একটা অঞ্চলকে বলেন যে এইটাকে আমি এই হিন্দুদের প্রদেশ বানাবো, এখানে তো শুধু হিন্দু নাই, এটার মানে হচ্ছে এক্সচেঞ্জ করতে হবে। এখানে যে মুসলমান আছে তাদেরকে বের করে দিতে হবে, বাংলাদেশের অন্য জায়গায় যে হিন্দু আছে তাকে এখানে ঢুকাইতে হবে, তাইলে না হিন্দু প্রদেশ হবে। এই যে সিদ্ধান্ত, এই যে বক্তব্যটা উনি দিলেন, কতখানি অপরাধ হয়েছে আমি বিবেচনায় নিলাম না, কিন্তু তাকে তো জিজ্ঞাসাবাদ করতে পারে। কারণ একজনের চাঁদাবাজ ইস্যুতে একজন এক্সিস্টেড এমপির ছেলেকে নিয়ে নাকি জিজ্ঞাসাবাদ করছে এবং পরে ছাড়ছে। আমি জানি না ছাড়ছে কি ছাড়ে না, ধরে নিলাম দিয়ে তাকে ছেড়ে দিছে। তাহলে চাঁদাবাজের এটা কি আপনি ন্যায় বিচার বলতে চান না আইনের শাসন বলতে চান? সেটাও আমরা মানব না। আমরা 55 বছর ইতিহাসে দেখি নাই কোনো এমপির ছেলেকে আবার জিজ্ঞাসাবাদ করে। তো চট করে যদি এটা আপনি প্রমাণ করতে চাই আমরা যে আইনের প্রতি আমরা খুব গুরুত্ব দিচ্ছি তাই এমপির ছেলেকেও ছাড়ি নাই, তাহলে তাকেও তো জিজ্ঞাসাবাদ করতে হবে। সে বলছে আমাদের কাছে টাকা পয়সা লাগলে আমরা সেটা বিদেশ থেকে পাবো, দিবে বলছে, আশ্বস্ত হয়েছেন, তাহলে জিজ্ঞাসাবাদ তো করা দরকার। আপনাকে টাকা দিবে কে, আপনি চিন্তা করতেছেন কেন, আপনি চিন্তা করার অথরিটি কিনা, ইত্যাদি ইত্যাদি। এটাকে যদি বলি, এটাকে মনে করেন যদি কেউ আমরা 5 জনে গিয়ে তারা জিজ্ঞাসাবাদ করি, তাইলে জঙ্গিবাদের উত্থানও বলতে পারে। কিন্তু আদালতও তো আছে, সেও তো একটা সুমোটো রুল দিয়ে জিজ্ঞেস করতে পারে যে ভাই তুমি এটা কিসের এখতিয়ারে তুমি এটা বললা, তোমাকে ফান্ডিং কে করবে? ফান্ডিং মানে এনজিও ইনভলভ। এখন সম্প্রতিকালে এনজিও নিয়ে একটা বিশেষ আলাপ আলোচনা চলতেছে, সেটা পরে বলছি। ঠিক এই মুহূর্তে আমি বলতেছি যে এই জিজ্ঞাসাবাদটুকু অন্তত করা দরকার। আপনি যদি চাঁদাবাজের জন্য একজন এমপির ছেলের জিজ্ঞাসাবাদ করতে পারেন, একই সময় এইটুকুর জন্য জিজ্ঞাসাবাদ করা যায়। প্লাস পার্লামেন্টে এই আলোচনাটা আনা দরকার যে দেশের ভিতরে এই কথা। সাইফুজ্জামান শরীফ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী আবু হায়না রাজ্জাকি। আমি শরীফ ভাইকে দিয়ে শুরু করতে চাই। শরীফ ভাই, আজকে আমরা ধানমন্ডিতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখেছি যে সাংবাদিকদের উপরে জামায়াতের নেতাকর্মীদের উপর হামলা, সেই ভিডিও আমরা দেখেছি। যদিও জামায়াতের পক্ষ থেকে এটি দুঃখ প্রকাশ করা হয়েছে। এই ধরনের ঘটনা আসলে কারোরই কাম্য নয়। এবং আরেকটি বলছি, তাদেরকে আওয়ামী লীগের দোষর বলে তাদেরকে ট্যাগ দেওয়া হয়েছে। ওই আমি আগের যে অংশে বললাম যে যখন আপনার ভোট আসে তখন তার দরজায় গিয়ে কড়া নাড়েন রাতের বেলায়, গভীর রাতে অথবা ভোর রাতে, তখন আপনি জনসভায় দাঁড়িয়ে ঘোষণা দেন যে আপা যেহেতু নাই, আপার ভোটটা আমাকে দিয়েন, আপা ফিরে আসলে তার ভোট তাকে ফেরত দিয়েন। আপনি জনসভায় দাঁড়িয়ে ঘোষণা দেন মজিব ভাই যেহেতু নাই, কুমিল্লা 14 গ্রামে আগের রেলমন্ত্রী মজিবুল হক, তার যে ভোটারদেরকে আবদুল্লাহ তাহের বলেছিলেন যে মজিব ভাই যেহেতু নাই সুতরাং তার ভোটটা এবার আমাকে দিয়েন, মজিব ভাই আসলে পরের বার তাকে দিয়েন। তো যখন আপনার ভোটের প্রয়োজন হয় তখন আওয়ামী লীগের হাতে আর রক্তটা থাকে না। আওয়ামী লীগের গুম, আওয়ামী লীগের খুন, আওয়ামী লীগের সব কর্মী যে এই কাজটি করছে এটাও না।
আবার আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর প্রথম আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে, এই বক্তব্যটাও কিন্তু জামাতের আমির দিয়েছিলেন তেজগাঁতে এক জনসভায়। তারপর ব্যাপক সমালোচনা হয়েছিল সেটা নিয়ে। এখন আপনি রাস্তায় আওয়ামী লীগ খুঁজে খুঁজে পেটাচ্ছেন। আমার প্রশ্ন হলো যে এই দায়িত্বটা আপনাকে কে দিয়েছে? আওয়ামী লীগ, আমি মনে করি না যে তারা অহিংস আন্দোলন করত। আওয়ামী লীগের বহু সহিংসতার উদাহরণ আছে তাদের হাত দিয়ে করার। আপনি সন্দেহ করতে পারেন, সেই কারণে একটা প্রস্তুতিও নিয়ে রাখতে পারেন, কিন্তু আওয়ামী লীগের যে কর্মীরা সহিংসতা করবে তার বিচার করার অধিকার কোনো রাজনৈতিক দলকে কে দিয়েছে? অন্তর্বর্তীকালীন সরকারের সময় যতগুলো সমালোচনা ছিল তার একটা বড় সমালোচনা ছিল যে আপনি অপরাধী এবং নিরপরাধীদেরকে আইনের হাতে তুলে না দিয়ে নিজেই বিচারের ব্যবস্থা করছেন। এখানে সেম ঘটনা ঘটল, এবং এইটার দায় আমি যতটুকু জামাতকে দিব তার থেকে বেশি দিব আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং সরকারকে। তারাই বলুক যে জামাতকে এই দায়িত্ব তারা দিয়েছেন কিনা, বা XYZ কোনো দলকে দিয়েছেন কিনা। সাংবাদিকরা তাদের ইউনিটি না থাকার কারণে এবং তারা রাজনৈতিক কাজে ব্যবহার হওয়ার কারণে তারা কোথায় চলে গেছে দেখছেন, যে এখন তাদেরকে মব তৈরি করে গণপিটনে দেওয়া হচ্ছে। এর ভেতর থেকে তারা যদি শিক্ষা গ্রহণ করে ভালো, না করলে তাদের এটি সাফার করতে হবে তাদেরকে। গত 15 বছরে দাসত্ব করতে গিয়ে শ্যামল দত্তর মতো লোকজন যে উচ্চতায় পৌঁছে গিয়েছিল, সেই উচ্চতায় এই গত 1.5 বছরে অনেকেই তার কাছাকাছি পৌঁছে গেছেন। কেন? কারণ হচ্ছে তাদেরকে দাসত্ব করতে হচ্ছে। প্রধানমন্ত্রীর, মন্ত্রীদের, অমুকের তমুকের এমনভাবে কথা বলছেন, মাঝে মধ্যে মনে হচ্ছে এই সাংবাদিক সম্ভবত রাজনৈতিক কোনো দলের নেতা। আমরা ধানমন্ডিতে এর আগেও, আপনার মনে থাকার কথা, গত বছর 15ই আগস্টকে ধরে বিভিন্ন জায়গায় মানুষের ব্যাগ পরীক্ষা করা, মোবাইল পরীক্ষা করার ঘটনা ঘটেছে। যে ঘটনাটা রাজনীতিতে নিয়ে এসেছিল আওয়ামী লীগ, তার পুনরাবৃত্তি হচ্ছে এখন। কিন্তু আওয়ামী লীগের সময় যেটা ঘটেছে এখনও সেটি ঘটতে দিতে হবে। এটি যদি আপনি বলেন তাহলে আমি বলবো যে আপনি জুলাইয়ের নামে আমার সাথে প্রতারণা করেছেন, কারণ আপনি বলেছিলেন যে আমার এখান থেকে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হবে। মানুষকে কাকে আপনি ধরবেন, কাকে ছাড়বেন, এই দায়িত্ব পুলিশের, এই দায়িত্ব কোনো রাজনৈতিক দলের না। তবে আমি খুশি হয়েছি যে তারা, যে সাংবাদিককে, তাকে ওইভাবে রক্তাক্ত করা হয় না, হাত পা কেটে ফেলেনি। যে যারা পিটিয়েছে তাদের এই রেকর্ডটা আছে, হাত কেটে ফেলা, পা কেটে ফেলা, এই রেকর্ডটা তাদের আছে। এবার তারা সেই কাজটি করেনি। আমরা জামাতের শীর্ষ নেতা, বিশেষ করে বিরোধী দলের নেতা, তার মাঝে মধ্যে কিছু কথাবার্তা আমি শুনি। আমি কোনো কোনো জায়গায় তার কতগুলো মেসেজ বোঝার চেষ্টা করি, কিন্তু তার দলের সাম্প্রতিক সময়ে, বিশেষ করে নির্বাচনের পরে অনেকেরই আচরণ, এটি তিনি যেটা বলেন তার সাথে সাংঘর্ষিক। তারা তাদের ক্ষমতায় না যাওয়ার পরেও যে ধরনের ক্ষমতার চর্চাটা করছে, তাদের এমপির নামে যে ঈদের বরাদ্দ যাচ্ছে, সেই বরাদ্দ তিনি তার আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করার থেকে শুরু করে যে ঘটনাগুলো ঘটছে, এবং এই যে ফ্যাসিস্ট না, এই যে বক্তব্যটি বিরোধী দলের পক্ষ থেকে, যারা সংসদের বিরোধী দল এখন, তাদের পক্ষ থেকে বিএনপিকে প্রতিদিন ফ্যাসিস্ট বলা হচ্ছে, সেমি ফ্যাসিস্ট বলা হচ্ছে, তাদেরকে তাড়ানোর কথা বলা হচ্ছে। আবার তারা মিলেমিশে ধানমন্ডিতে গিয়ে মানুষের মোবাইল পরীক্ষা করছেন, ব্যাগ পরীক্ষা করছেন। গণতন্ত্রের প্রতি, আইনের শাসনের প্রতি ন্যূনতম কারো শ্রদ্ধাবোধ থাকলে কোনো পথচারীকে আদালতের নির্দেশ ছাড়া, আমার পাশে একজন অ্যাডভোকেট বসে আছেন, আদালতের নির্দেশ ছাড়া কোনো মানুষকে রাস্তায় আটকে আপনি তার ব্যাগ, শরীর তল্লাশি করতে পারেন না। এটা আওয়ামী লীগের সময় হয়েছে, তখনও আমরা সমালোচনা করেছি, এখনও সমালোচনা করি, এবং এই যে বিষয়গুলো ঘটেছে আজকে, এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিষ্কার বক্তব্য আমরা দাবি করি। আমরা আইনের শাসন চাই, শাসকের আইন চাই না। আপনি একজন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছেন এবং আপনি এসে বলছেন আমি এমপির ছেলেকেও ছাড়ি নাই, আমি তাকে ধরে নিয়ে এসেছি। আমি আপনাকে মনে করিয়ে দিই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিসির কাছে চাঁদা চাইতে গিয়েছিল ছাত্রলীগের শোভন এবং রাব্বানি। এরপরে তাদের দুজনকেই তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, এবং তখন আমরা বলেছিলাম যে চাঁদাবাজি একটা ক্রিমিনাল অফেন্স, এটা আপনি কাউকে ফু দিয়ে ক্ষমা করে দিলেন, এটি করতে পারেন না।
আপনি অন্য একজন চাঁদাবাজকে গ্রেপ্তার করবেন আর আপনার দলের শোভন রাব্বানি বলে তাদেরকে পদ থেকে সরিয়ে দিবেন, এটা আইনের শাসন না, এটা শাসকের আইন। এক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এমপির ছেলে যদি সত্যি চাঁদাবাজ হয়ে থাকে তাহলে আপনি তাকে ভৎসনা করে, তাকে একটু গালমন্দ করে, তাকে একটু শাসন করে ছেড়ে দিতে পারেন না। তাকে বলে আপনি তাকে ছেড়ে দিয়েছেন। এমপির ছেলে না হয়ে অন্য কেউ হতো। বিএনপির অনেকেই চাঁদাবাজি করার কারণে তারা জেলে আছে, তো আপনি তাদেরকে তো ভৎসনা করে ছেড়ে দিলেন না, এমপির ছেলে বলে ছেড়ে দিলেন। এটি হলো আইনের শাসনের বদলে শাসকের আইন। আমরা জুলাইটা করেছিলাম শাসকের আইনের বদলে আইনের শাসনের দেশ চলবে, এইটার জন্য। জি, শরীফ ভাই আপনার কাছে আসবো। আমি রাজ্জাকি ভাইয়ের কাছে আসতে চাই। রাজ্জাকি ভাই, রাজনীতির একটা কথা বলছিলেন যে রাজনীতি নিয়ে পলিটিক্স করার হচ্ছে, শরীফ ভাই বলছিলেন। আপনি কি দেখছেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক যে আমরা অবস্থান দেখছি? না, আপনার আমি কাছে কি শরীফের মনে হয়? শেষের থেকে যদি শুরু করি, আপনি মনে করেন যে চাঁদাবাজ হিসাবে আখ্যায়িত করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিলেন। আপনার কাছে তো একটা প্রাইমে ফেসি, মানে প্রাথমিক কিছু একটা ইনফরমেশন আপনার কাছে আছে। আপনি নিলেন কাকে? একজন এমপির ছেলেকে। 55 বছরের বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা নাই যে এমপির ছেলেকে এর উপরে নিয়ে যাবেন। জিজ্ঞাসাবাদ করতে যাওয়ার আগে 7-5 বহু ভাবতে হবে এবং নিশ্চিত না হয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নেওয়া যায় না। তারপরে নিয়ে আপনি যদি দেখেন যে না, সংশ্লিষ্টতা পাওয়া যায় না, ছেড়ে দিলেন, এই নেওয়াটা তো বিরাট অপরাধ বাংলাদেশের রাজনীতিতে। এমপির ছেলেকে ন্যায় কিভাবে জিজ্ঞেস করতে? তাহলে কি লোক দেখানো? আপনি বলেন না শরীফ ভাই, 55 বছর আইনের শাসন এস্টাবলিশ করতে পারবেন না জনগণের কাছে। ইট ইজ ভেরি ক্লিয়ার, মানুষ এখন বোঝে সব। এটা যদি ক্লিয়ারই মানে এস্টাবলিশই করতেন তাহলে আমার পৃথক সচিবালয়, বিচার বিভাগের সচিবালয়টা আপনারা বন্ধ করতেন না। কাজে এগুলো পরিষ্কার। জামাতের আমিরের একটা কথা বলছে উনি, সেই হিসাবে তো জামাত বিরাট অফেন্স করছে। কোন অর্থে আমি বলি, জামাতের আমির বলছিলেন আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম, এবং যদি কোন তার দলের কেউ ভিকটিম হয়ে থাকে, তারা যদি কোনো স্পেসিফিক মামলা করে সেটা তো ভিন্ন মামলা, সেটার জন্য তারা সহায়তা করবে। কিন্তু এই যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম যে কথাটা বলছে, সেক্ষেত্রে 32 নম্বরে জড়ো হবে সেই কল্পনার ভিত্তিতে আপনি কি আগাম জড়ো হইছেন? আপনার পিছনে শক্তিটা কে তাহলে? কারণ আপনি জানতেছেন যে মিডিয়া আপনাকে কোঅপারেট করে না, আপনি স্বাধীনতার বিরোধী শক্তি হিসাবে আইডেন্টিফাইড, আপনি বিএনপির সাথে বন্ধুত্ব ছিল, এখন শত্রুতা হয়েছে, তারপরে আপনি ওখানে কেন গেলেন? কি আপনাকে কেউ পরামর্শ দিচ্ছে আড়ালে? কারণ আমার কাছে মনে হয় যে জুলাইয়ের আন্দোলনের কথাটা বলল শরীফ ভাই, আমি সেই জায়গাটাই বলি, আমরা জুলাই নিয়ে চিৎকার করতেছি, আমরা মুখে ফেনা তুলে ফেলছি, শরীফ ভাইও ফেনা তুলছেন, কি চিৎকার করে আমরা সংস্কার চাই। কিন্তু আপনি দেখেন তো পার্লামেন্টে যে 3টা দল আছে তাদের ভিতরে কিন্তু জুলাই সনদ নিয়ে চিৎকার এখন আর নাই, গণভোটের নিয়ে চিৎকার নাই। যেমনিভাবে একটু আগে বললাম, যারা গুমের শিকার তার ওয়াইফ এমপি হয়েছে, যার বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছে, তার ছেলে আবার ছিল আয়নাঘরে, সে আবার এমপি হয়ে সব ভুলে গেছে। আমার কাছে তো মনে হয় একটা পরিষ্কার স্টাবলিশ করলেন, একটা সমঝোতার পার্লামেন্ট হয়েছে, যে কারণে গণভোটের জন্য চিৎকার করে না তারা কেউ। আমার তো দরকার নাই, আপনার মতো লোক পার্লামেন্টে না থাকলে কিছু আসা যায় না বিরোধী দল যারা আছেন, বিকজ আপনাদের উপরে তো সরকার নির্ভরশীল না, 213টা সিট তারা পেয়েছে। তাহলে আপনারা যখন জুলাই সনদ দিয়ে এখন চুপচাপ বসে আছেন, আমরা এখানে কেন চিৎকার করব? আমার নর্মাল লজিক, আমি কেন চিৎকার